আচ্ছা, যে বিষয়টা লাইক না আমি যে জিনিসটা এই ভিডিওতে মানে মেনশন করার চেষ্টা করছি সেটা হচ্ছে গভর্নমেন্ট কন্ট্রাক্টররা কি কি প্রসেস মেনটেন করবে ফর দ্য জিএসটি কমপ্লায়েন্স। তো জিএসটি এমন একটা রুলস যেখানে আপনি লাইক নো কোনো রকম ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই এবং আপনার প্রত্যেকটা ওয়ার্ক অর্ডার সম্পর্কে মানে সম্পূর্ণভাবে সচেতন থাকতে হবে। নাম্বার ওয়ান, আমি অ্যাজ এ কন্ট্রাক্টর, আপনি নিজের পরিচয় অ্যাজ এ কন্ট্রাক্টর দিলেন। তো কন্ট্রাক্টর দিলে কি কি পেপারস আপনার মেইনলি আপনার কেওয়াইসি ডকুমেন্টস হচ্ছে প্যান কার্ড, আধার কার্ড, আধার কার্ড থাকবে। নেক্সট কামস হচ্ছে আপনার আইটি ফাইল থাকতে হবে, যেটা আপনার ওয়ার্ক অর্ডারে প্রপারলি মেনশন থাকে। আইটি ফাইল বলতে সেখানে 3 বছর আইটি ফাইল লাগে এবং যেটা মেইনলি মেনশন করা থাকে যখন আইটি ফাইল রিকোয়ারমেন্ট হয় সেটা অ্যাকনলেজমেন্ট পেজ কোনো সময় মেনশন করা থাকে অথবা লাইক ইউ নো অডিট ফাইল, এটা প্রপারলি অডিট করাতে হবে। আর ইনকাম ট্যাক্স ফাইল হলো। তারপরে আরেকটা যেটা জিনিসটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে কেওয়াইসি ডকুমেন্টস, নাম্বার 2 আইটি ফাইল, নাম্বার 3 হচ্ছে পি ট্যাক্স। আচ্ছা, এই নাম কেওয়াইসি ডকুমেন্টস এর মধ্যে একটা ট্রেড লাইসেন্স, আপনার যে পরিচয় সেটা হচ্ছে আপনি যে কি বিজনেস করেন তার জন্য ট্রেড লাইসেন্স থাকাটা বাধ্যতামূলক। সো নাম্বার 1 হচ্ছে প্যান কার্ড, আধার কার্ড, ট্রেড লাইসেন্স। নাম্বার 2 হচ্ছে আইটি ফাইল, যেখানে অ্যাকনলেজমেন্ট চাই, 3 ইয়ার্স এর অ্যাকনলেজমেন্ট চাইবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট যদি অডিট চাই ওটা ওয়ার্ক অর্ডারে মেনশন থাকে, যে টেন্ডার ডকুমেন্ট সেখানে আপনার যে এনআইটি ডকুমেন্টস থেকে প্রপারলি মেনশন থাকে যে আপনি এটাকে অডিটেড কিনা। তো অডিটে হলে আপনাকে অডিটেড ব্যালেন্স শিট, তো বেটার আপনার প্রোফাইল মেইনটেইন করার জন্য অডিটেড ব্যালেন্স শিট 3 বছর আপনার প্রোফাইলে রেখে দিন। নাম্বার 3 হচ্ছে পি ট্যাক্স হচ্ছে এই টাকাটা প্রত্যেকটা সেল ট্যাক্স ডিপার্টমেন্ট, যেরকম সাউথ 24 যে যারা আছে তারা বারাসাতে পেমেন্ট করে এই অফিসটা রেভিনিউটা, আর যারা নর্থে আছে তারা বারাসাত, সাউথে যারা আছে তারা বারুইপুরে পেমেন্ট করে, আর যারা হচ্ছে নর্থে আছে তারা বারাসাতে সেল ট্যাক্স ডিপার্টমেন্ট, এটা সম্পূর্ণভাবে আপনার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই টাকাটা কালেক্ট করে। সেটা আপনি কি করবেন, পি ট্যাক্সটা ডিপেন্ড করে আপনার টার্নওভারের উপরে আপনি এই টাকাটা পেমেন্ট করবেন। এক্সপেক্টেড টার্নওভার কিছু স্ল্যাব আছে, সেটা আমরা যখন পি ট্যাক্স সম্পর্কে বলবো পি ট্যাক্স দিয়ে দেবো। আবার পি ট্যাক্স যখন আপনি পেমেন্ট করবেন তার 3 দিনের মধ্যে পিটিপিসি তৈরি হবে, মানে পেমেন্ট সার্টিফিকেট একটা লাগে। হচ্ছে পি ট্যাক্স কে বলা হয় এনরোলমেন্ট সার্টিফিকেট, একটা হয় ইসি হয় এনরোলমেন্ট সার্টিফিকেট, আরেকটাকে বলে পিটিপিসি। তো পি ট্যাক্স মানে হচ্ছে আপনার এই তিনটে ডকুমেন্টস লাগবে। একটা হচ্ছে সার্টিফিকেট, এটাকে যদি এ লিখি, বি হচ্ছে এনরোলমেন্ট সার্টিফিকেট, আর সি হচ্ছে পিটিপিসি, পিটিপিসি এন্ড চালান। নাম্বার 4 হচ্ছে চালান, পেমেন্ট চালান, পি চালান, পেমেন্ট চালান। এটা হলো এবার আপনি যে ধরনের কাজ করছেন। তো গভর্নমেন্ট কন্ট্রাক্টরদের মেইন জিনিসটা হচ্ছে আপনি যখন একটা ওয়ার্ক অর্ডার, এখানে যেটা লাগবে হচ্ছে আপনার ক্রেডেনশিয়াল। 4 নম্বর হচ্ছে ক্রেডেনশিয়াল। ক্রেডেনশিয়ালসটা কি? ক্রেডেনশিয়ালস এর মধ্যে আপনি দুটো জিনিস মেনশন করবেন, একটা হচ্ছে এনআইটি নাম্বার, ওয়ার্ক অর্ডার আইডি, এগুলো আপনার যখন যে এনআইটি আপনি পার্টিসিপেট করেছেন সেটা। নাম্বার 2 হচ্ছে আপনার লাগবে ওয়ার্ক অর্ডার, আপনি পঞ্চায়েত থেকে অর্ডার পেয়েছেন, ওয়ার্ক অর্ডার আপনাকে ওয়ার্ক অর্ডার দিয়েছে, পঞ্চায়েত থেকে আপনাকে কাজ করার জন্য ওয়ার্ক অর্ডার দিয়েছে। থার্ড হচ্ছে আপনি কমপ্লিশন সার্টিফিকেট, আপনি কাজটা কমপ্লিট করেছেন তার কমপ্লিশন সার্টিফিকেট দেবে, কমপ্লিশন সার্টিফিকেট দেবে। তারপরে আসছে ওটাকে ক্রেডেনশিয়াল, যেটাকে আপনার ইঞ্জিনিয়ার বা প্রধান মিলে যে এটা করে আপনাকে কাজটা কমপ্লিশন সার্টিফিকেট করে ক্রেডেনশিয়ালস। তো মেইন এই জিনিসগুলো গভর্নমেন্ট কন্ট্রাক্টরদের প্রচন্ড ভাবে লাইক আপডেটেড এবং অ্যাকুরেসি মেইনটেইন করতে হবে। নাম্বার 1 হচ্ছে কেওয়াইসি ডকুমেন্টস, প্যান কার্ড, আধার কার্ড, আপনি ট্রেড লাইসেন্স, আপনি কি রকম ধরনের বিজনেস করেন। নাম্বার 2 হচ্ছে আপনার আইটি ফাইল হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, যেখানে হচ্ছে আইটি ফাইল আপনার আইটি ফাইল নরমাল হতে পারে বা অডিটেড হতে পারে। অডিটেড দুই ধরনের হতে পারে, যারা ছোট প্রোফাইল মেইনটেইন করছে তাদের জন্য 44 এডির অডিট হবে, আর যারা বড় প্রোফাইল 80 লক্ষ টাকার উপরে বা 60 লক্ষ টাকার উপরে যারা পেমেন্ট রিসিভ করেছে তারা কি করবে, 3CB ট্যাক্স অডিট। তারপর হচ্ছে পিটিপিসি, পেমেন্ট মানে পি ট্যাক্স ডিপার্টমেন্ট, যেখানে টার্নওভারের উপরে
আপনার টার্নওভার 300 600 1200 এবং 25 লাভ আছে, ম্যাক্সিমাম চেষ্টা করুন গভর্নমেন্ট এখানে রেভিনিউ কালেকশন করার জন্য। তো অ্যাজ পার আপনার লাস্ট ইয়ার যে ফিনান্সিয়াল ইয়ার বা এবছর এক্সপেক্টেড যে ওয়ার্ক অর্ডার আছে তার অনুযায়ী আপনি টার্নওভার অনুযায়ী প্রিট্যাক্সটা ইমিডিয়েটলি পেমেন্ট করে দেন। তো প্রিট্যাক্স পেমেন্ট করার পরে আপনার পেমেন্ট করার পরে যে এনরোলমেন্ট সার্টিফিকেট হয় এটা আপডেটেড হয়। এটা কি চেঞ্জ হয়, এটা আপডেটেড হয়ে যাবে। প্লাস হচ্ছে পিটিপিসি জেনারেট হবে, আর একটা হচ্ছে প্রিট্যাক্স চালান, এটা আপনার অত সঙ্গে সঙ্গে পাওয়া যাবে, অসুবিধা কিছু নেই। নাম্বার 4 হচ্ছে ক্রেডেনশিয়ালস। ক্রেডেনশিয়ালস হচ্ছে যে আপনি আগে যতগুলো কাজ করেছেন তার হিস্ট্রি, এনআইটি ডকুমেন্টস রাখবেন, তার সঙ্গে ওয়ার্ক অর্ডার রাখবেন, কমপ্লিশন জিএসটি সার্টিফিকেট। হ্যাঁ, নাম্বার আরেকটা হচ্ছে 1 2 3 4 5 আরেকটা যেটা জিনিসটা রাখবেন জিএসটি সার্টিফিকেটের সঙ্গে। আচ্ছা, এটা হচ্ছে আপনার যেটা চাই 5 নম্বরে আমরা লিখব জিএসটি certificate and returns, last month's returns। এটা হচ্ছে জিএসটি সার্টিফিকেট এবং লাস্ট মান্থস রিটার্নস। এখন যে জন্য আমাদের এগুলো তো আপনারা যে কোনো সময় মনের খুশি মতো আপনি ম্যানেজ করতে পারেন যে কোনো ভাবে যে কোনো লোনে, কিন্তু যে কনসার্ন নিয়ে আমাদের হার্ডেলটা যেটা হচ্ছে আমরা সব সময় যে জিনিসটা ফেস করছি সেটা হচ্ছে আপনাদের জিএসটি সম্পর্কে কতটা নলেজ আছে এবং সেই ওয়ার্ক অর্ডার আপনি ডিটেইলস পড়েছেন কিনা সেটা প্রপারলি জানেন। এটা আমি পুরোপুরি রাফ করে দিচ্ছি, মুছে দিচ্ছি, তো আমি আপনাকে এই জিনিসটা জানাই। এর মধ্যে আরেকটা জিনিস থাকে নাকি, যেটা হচ্ছে ধরো একটা টেন্ডার, কিছু জিনিস এগুলো হচ্ছে এক্সেপশনাল এবং অপশনাল। যেটা হচ্ছে একটা টেন্ডারস ডকুমেন্টস তোমার লাগতে পারে হচ্ছে ব্যাংক গ্যারান্টি লাগতে পারে, বিজি বলে একটা ব্যাংক গ্যারান্টি লাগতে পারে যে তুমি এত টাকার একটা কাজ করো, তোমার প্রোফাইলে ব্যাংক গ্যারান্টি দেবে, সেখানে ব্যাংক সার্টিফাই করে দেবে। কি সার্টিফাই করবে যে না লাইক উই আর রেডি টু প্রোভাইড ফান্ডস, তার যদি যত টাকার কাজ আছে তো তার যদি কোনো রকম ফান্ডের লাগে তাহলে গভর্নমেন্ট রেডি টু গিভ ফান্ডস। ধরো তুমি তোমার ক্যাপাসিটি আছে 10 লক্ষ টাকা, হ্যাঁ ব্যাংক থেকে করে সার্টিফাই করবে। ব্যাংক একটা তোমার ক্যাপাসিটি ধরুন এনডব্লিউসি আছে 10 লাখ টাকা, এবার 30 লাখ টাকার একটা প্রজেক্ট তুমি হাতে পেয়েছো, সেখানে ব্যাংক গ্যারান্টি চাইতে পারে যে ব্যাংক ইজ রেসপন্সিবল, বা তোমার অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল হিস্ট্রি তুমি কাজটা ছেড়ে পালাবে কিনা, বা হতে পারে ইনকমপ্লিট রেখে কাজটা চলে আসবে, তো তার জন্য সবসময় বিজি লাগে ব্যাংক গ্যারান্টি। আর একটা হতে পারে যে এটা কাজ থাকলে ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাগতে পারে, তোমার হচ্ছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার লাগতে পারে, প্রজেক্ট সিভিল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তো এমন একটা কাজ হচ্ছে যে একটা পঞ্চায়েত একটা তোমাকে পাঁচিল করা বা কোনো একটা ড্রেন করার একটা তোমাকে ওয়ার্ক অর্ডার দিল, এবার হচ্ছে তোমাকে এস্টিমেশন দিতে হবে। একটা ধরো 60 লাখ টাকার একটা কন্ট্রাক্ট, এবার তোমার এস্টিমেশন দিতে হবে মানে অ্যাজ এ বিগ প্রোফাইল, যেহেতু তোমার প্রোফাইলটা অনেকটা বড়, কি বলছি বুঝতে পেরেছো, বড়, তোমাকে কি করতে, তুমি অ্যাজ এ কন্ট্রাক্টর তোমাকে ব্যাংক মানে পঞ্চায়েত বা জেলা পরিষদ দেখবে যে তোমার আন্ডারে কোনো সিভিল সুপারভাইজার আছে কেন, কেন তুমি তাহলে এস্টিমেশন করতে পারো যে আমরা এত বড় পাঁচিল বা ড্রেন বা এত বড় রাস্তা করতে গেলে আমার কি কি, তো তুমি তোমার সিভিল ইঞ্জিনিয়ারকে দিয়ে ওটাকে মানে রেডি করতে পারো। তো সেই জন্য ইলেকট্রিক্যাল সুপারভাইজার অনেক সময় দরকার হচ্ছে আজকাল ইলেকট্রিক কাজের জন্য, প্রজেক্ট সিভিল ইঞ্জিনিয়ার, তুমি এদেরকে তোমাকে পার্মানেন্টলি রাখতে হবে না। আমি ধরো একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমি তোমাকে অথরাইজ করে দেবো যে ইয়েস আই উইল ওয়ার্ক ফর দিস কনসালটেন্সি বা কনস্ট্রাকশন ফার্মের জন্য আমরা কাজ করব, তো ওরা একটা অথরাইজ দিয়ে দিলে হবে, তার প্যান কার্ড আধার কার্ড তার একটা নোটারাইজ যে ইউ আর ওয়ার্কিং ফর মি, এটা সবসময় ওকে পাবে। তো সেইগুলো ওটা কন্ট্রাক্টরদের করতে হয়। তো ব্যাংক গ্যারান্টি, ইলেকট্রিক্যাল সুপারভাইজার, প্রজেক্ট সিভিল ইঞ্জিনিয়ার, বা তুমি প্রজেক্ট সুপারভাইজার বলে একটা ফর্ম আছে কিছু কিছু ক্ষেত্রে প্রজেক্ট সুপারভাইজার কখন লাগে, তুমি ধরো একটা বড় কাজ করছো, মানে হিউজ একটা লাগবে, হিউজ ম্যান পাওয়ার, তো সেখানে তো একটা প্রজেক্ট ইঞ্জিনিয়ার ধরো গভর্নমেন্ট থেকে কেউ একটা ভেরিফাই করার জন্য আসলো, তো কার সঙ্গে কথা বলবে, তুমি ধরো সেখানে নেই, তো সেই ক্ষেত্রে কি হয় প্রজেক্ট সুপারভাইজারের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। সেখানে লিখে দিতে হবে যে আমি সারাবুদ্দিন আহমেদ, আই হ্যাভ ডান এমবিএ, আমি এই করেছি, সো আই এম রাইট নাও অ্যাজ এ প্রজেক্ট সুপারভাইজার ফর দিস কোম্পানি, সেখানে একটা নোটারাইজ করে এই দিতে হবে। এইসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা না, বাট উইল গাইড আওয়ার কন্ট্রাক্টরস, আমাদের যত কন্ট্রাক্টরস আছে তাদেরকে আমরা গাইড করব। এবার একটা মজার জিনিস বা ভালো জিনিস সেটা হচ্ছে
এটাতে নিয়ে আমাদের কি সমস্যা বা কন্ট্রাক্টররা কি চ্যালেঞ্জেস ফেস করছে। নাম্বার 1, সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে জিএসটি। সবথেকে বড় চ্যালেঞ্জ আমরা এখন জিএসটি তে যে চেঞ্জেস গুলো এসেছে, যে রেসপেক্ট অফ এনিথিং, যে কোনো কাজে 18% জিএসটি করে দিয়েছে। গভর্নমেন্ট তো সবসময় চাইবে যে ট্যাক্স কালেক্ট করতে, আর সাধারণ মানুষ চাইবে যে আমি না দিতে। একটা মানে আমি অ্যাজ এ কন্ট্রাক্টর যদি 18% গভর্নমেন্টকে ট্যাক্স পেমেন্ট করে দিই, তাহলে আমার আর কি থাকবে, এই মানসিকতা থাকে। কেন, টু বি ভেরি অনেস্ট এন্ড টু বি ভেরি ফ্র্যাঙ্ক, যেটা একটা কাজ পেতে গেলে তাকে 20% লেস দিতে হচ্ছে। 100 টাকার একটা কাজ 80 টাকা করতে হবে, 80 টাকার পরে তাকে 18% একটা জিএসটি গভর্নমেন্টকে দিতে হবে। তো কন্ট্রাক্টররা ওই জিনিসটা সিরিয়াসলি নিচ্ছে না, জানে আমি সব ম্যানেজ করে রেখেছি, প্রধান থেকে জেলা পরিষদ সমস্ত চ্যানেল চেন আছে, তো এই চ্যানেলের সঙ্গে এই জিএসটি কোনো সম্পর্ক নেই। আমি যেটা সহজে বুঝিয়ে দিচ্ছি, একটা ওয়ার্ক অর্ডার আপনি নেবেন, আপনাকে যে ওয়ার্ক অর্ডার আপনার পঞ্চায়েত থেকে বলুন, জেলা পরিষদ থেকে, যে কোনো ডিপার্টমেন্ট ওয়ার্ক অর্ডারটা নেবেন, তার যে বিওকিউ বা এসওকিউ, ঠিক আছে, এটাকে বিওকিউ বলে তো না, আর এসওকিউ, বিওকিউ তে আপনি ডিসক্লোজার দিচ্ছেন যে আপনি কত পার্সেন্ট জিএসটি পেমেন্ট করবেন, আর এখানে ইনস্ট্রাকশন থেকে যে আপনি কত, পঞ্চায়েত থেকে আপনাকে দেয় যে এই ওয়ার্ক অর্ডারের মধ্যে কত পার্সেন্ট, সেখানে প্রচুর ক্লজ থাকে, 1 2 3 4 6 7 8 9 10 11 12 করে প্রচুর ক্লজ থাকে। এই ক্লজের মধ্যে একটা প্যারামিটারস পুরো জিএসটি তে প্রপারলি মেনশন করা থাকে যে ফর দিস প্রজেক্ট আপনাকে এত টাকা জিএসটি পেমেন্ট করতে হবে, একদম পুরো পরিষ্কার ভাবে মেনশন থাকে। ওয়ার্ক অর্ডারে ধরুন আপনি একটা 30 লাখ টাকার কাজ নিলেন, আপনি একটা 30 লক্ষ টাকার ওয়ার্ক অর্ডারটা কি হলো, ওয়ার্ক অর্ডার একটা 30 লক্ষ টাকার কাজ তুমি সেটেল করলে, যে এই কাজটা তুমি 30 লাখ টাকায় করবে। সেখানে একটা কলমে পরিষ্কার লেখা থাকবে, ধরো মনে করো সেখানে 24 লক্ষ টাকা একটা জিএসটি তোমাকে পেমেন্ট করতে হবে। জিএসটি পার্টে প্রপারলি মেনশন থাকবে যে 24 লক্ষ টাকা এই অ্যামাউন্ট। ওয়ার্ক অর্ডার হচ্ছে তুমি পেমেন্ট পাবে 30 লক্ষ টাকা, কিন্তু হচ্ছে 24 লক্ষ টাকা তোমাকে জিএসটি করতেই হবে, এবং সেখানে প্রপারলি মেনশন করা থাকবে। এইটা প্রচন্ড, মানে যারা কন্ট্রাক্টর তারা যেন এটা হাইলাইট করে আগে ওইটা চেক করে যে আমার এই কাজটার জন্য 12% পেমেন্ট করতে হচ্ছে না 18% পেমেন্ট করতে, এটা খুব ডাউট। এটা গভর্নমেন্ট রিসেন্ট চেঞ্জ করেছে, যে চেঞ্জটা হচ্ছে এখন সমস্ত 18% আসছে ইররেসপেক্টিভ অফ এনিথিং। এই 18% মানেটা কি? মানেটা হচ্ছে একটা সহজ এবং সরল ভাষায় আপনাকে বলে দিই যে 18% মানে হচ্ছে আপনি 100 টাকার কাজ করেছেন, ইনক্লুডিং, আমি একটু অন্যভাবে দেখাই, এক্সক্লুডিং করে দেখাই, প্লাস 18 টাকা, তোমার হচ্ছে 118 টাকা গভর্নমেন্ট আপনাকে পেমেন্ট দেবে। গভর্নমেন্ট আপনাকে 100 টাকার কাজ করেছেন প্লাস জিএসটি 118 টাকা গভর্নমেন্ট আপনাকে পেমেন্ট দিয়ে দেবে। তো এই যে 18 টাকা, এটা ইমিডিয়েটলি এই ট্যাক্সটা কালেক্ট করবে কে? এটা হচ্ছে ট্যাক্স, এবং যেটা আপনি আপনার কাছে রাখতে পারবেন না। এর প্রসেসটা কি হচ্ছে? ওয়ার্ক অর্ডার কিভাবে প্রসেস করবেন, কিভাবে ফাইলিং করবেন ওয়ার্ক অর্ডারটা? ওয়ার্ক অর্ডার ফাইলিং করার প্রসেস হচ্ছে, আপনি ধরুন এটা কি মাস আছে, আপনি ধরুন হচ্ছে ওয়ার্ক অর্ডার পেয়েছেন ডিসেম্বর মাসে, ওয়ার্ক অর্ডার পেয়েছেন ডিসেম্বর মাসে, একটা কাজ করছেন যে কোনো অ্যামাউন্টের, আপনার পেমেন্ট পার্ট পেমেন্ট হতে পারে বা ফুল কমপ্লিশন পেমেন্ট হতে পারে। পেমেন্ট আপনি পেয়েছেন জানুয়ারি মাসের 22 তারিখে, জানুয়ারি মাসের 22 তারিখে পেমেন্ট ক্রেডিট হয়েছে আপনার অ্যাকাউন্টে। ক্রেডিট হয়েছে কোথায়? সিএল, ক্রেডিট হয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। ব্যাংক অ্যাকাউন্টে আপনার জানুয়ারির 22 তারিখে ক্রেডিট হয়েছে। তাহলে আপনি 22 তারিখে দেখলেন গভর্নমেন্ট কি বলছে, ম্যাক্সিমাম ইউ টেক 90 ডেজ, 3 মান্থস, মানে তোমার কাছে সময় আছে ফেব আর মার্চ। তুমি এই যে ট্যাক্স টাকাটা, এইটা আপনি 90 ডেজ হোল্ড করতে পারেন, 90 ডেজ হোল্ড ম্যাক্সিমাম।
হোল্ড করবেন কতদিন, 90 ডেজ, এবং আপনার যে কারেন্ট মান্থ, যে মাসে আপনার ক্রেডিট হচ্ছে ওই মাসটাকে কাউন্ট করতে হবে। সো বেসিক্যালি আপনি এই ট্যাক্সটা যে 800 টাকা আপনি জমা দেবেন তার ডেট হচ্ছে আইদার আপনি ফেব্রুয়ারি মাসে রিটার্ন ভরুন, 11 তারিখে বিল আপলোড করুন জিএসটি এর 1 আর 1 করে 20 তারিখে পেমেন্টটা করে দিন 3B তে, 3B তে পেমেন্ট করে দিন। অথবা মার্চে আপনার 11 তারিখে, মার্চের 11 তারিখে 11th অফ এভরি মান্থ জিএসটি এর 1, জিএসটি আর 1, এটা আপনার 11 তারিখে বিল আপলোড করুন। আপনি অ্যাকনলেজ করুন অ্যাজ এ কন্ট্রাক্টর, আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে এটা আপনি ডিসক্লোজ করতেই হবে। করতে হবে কি করতে হবে, যে আমি একটা পেমেন্ট পেয়েছি জানুয়ারি মাসে, আমি সময় পাইনি, ম্যানেজ করে উঠতে পারিনি, অ্যাকাউন্টেন্টের সঙ্গে দেখা করতে পারিনি, কি পয়সা আমি জোগাড় করতে পারিনি, ফেব্রুয়ারি 11 তারিখে আপনাকে অ্যাকাউন্টেন্টের কাছে এসে বলতে হবে যে বিফোর 11 যে আপনি এই পেমেন্টটা পেয়েছি, দিস ওয়ার্ক অর্ডার নাম্বার দিস, আর তার হচ্ছে এই ডিটেইলস, প্রজেক্ট ডিটেইলস, আমার এই টাকাটা গভর্নমেন্টকে জমা করে দিন। মার্চ মাসে আপনার লাস্ট টাইম, মার্চ মাসের 11 তারিখে এসে আপনাকে বলতে হবে, আপনি ফেব্রুয়ারি মাসে বললেন না, মার্চ মাসের 11 তারিখে এসে বললেন যে আমাকে এই বিলটা আপলোড করে দিন। জিএসটি আপলোড হলো, 20 তারিখের মধ্যে 3B রিটার্ন করে দিলেন। আপনি জানুয়ারি মাসেও রিটার্ন ভরলেন না, 3B ভরলেন না, বা জিএসটি 1 ভরলেন না, ফেব্রুয়ারি মাসেও ভরলেন না, মার্চ মাসে অফিসার 4th মাসে, এপ্রিল মাসে অটোমেটিক এই রিপোর্টটা পাবে। 4th মান্থে 90 ডেজ ওভার হয়ে গেছে, 90 দিন মানে 3টে মাস কভার হয়ে গেছে। এপ্রিল মাসে অফিসার অটোমেটিক অ্যালার্ট পাবে যে পার্টিকুলার দিস পারসন, ধরো আমি সারাবুদ্দিন কনস্ট্রাকশন একটা পেমেন্ট পেয়েছিলাম জানুয়ারি মাসে, তার পেমেন্টটা, ট্যাক্সটা গভর্নমেন্ট এখনো কালেক্ট করে নিচ্ছে। ফুললি অটোমেটেড সিস্টেম, ফুললি অটোমেটেড, এখানে কোনো লুকাছুপি করার কোনো জায়গা নাই। তো আপনার এই এপ্রিল মাসে আপনাকে গভর্নমেন্ট এর অফিসার আপনাকে চিঠি দেবে ডিআরসি 01 বলে, ডিআরসি 01, এই ফরম্যাটে আপনার কাছে একটা নোটিশ চলে আসবে অটোমেটিক, এবং উইদিন 15 ডেজ তোমাকে ট্যাক্সটাকে পেমেন্ট করতে হবে। এবং যদি তুমি 15 ডেজ এর মধ্যে ট্যাক্সটা পেমেন্ট না করো, ইউ আর রেডি টু, মানে ইন্টারেস্ট এন্ড পেনাল্টি ক্যালকুলেট হবে। তো অ্যাজ এ কন্ট্রাক্টর আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, দুটো তিনটে জিনিস বোঝার জন্য, কি বোঝার জন্য, আপনি যখন 100 টাকার একটা কাজ প্রজেক্ট পেয়েছেন, আপনি 100 টাকার একটা প্রজেক্ট পেয়েছেন, টাকাটা হচ্ছে প্রজেক্ট পেয়েছেন, প্রজেক্ট কস্ট হচ্ছে। আচ্ছা, এমন কেউ আছে যে আমি লাইক নো, আমি একটা কনস্ট্রাকশন কোম্পানি এন্ড আই এম ডুইং চ্যারিটি, আমি ফ্রিতে রাস্তা করে দেবো, আমি ড্রেন করে দেবো, কি পাঁচিল করে দেবো, এমন কোন কোম্পানি আছে যে বলবে কি আমার প্রফিট লাগবে না, আই এম নট কনসার্নড অ্যাবাউট প্রফিট। ইচ এন্ড এভরি বিজনেসম্যান ইজ কনসার্নড অ্যাবাউট প্রফিট। প্রফিট যেখানে নেই, একটা পাগলও নেই। তো আপনি বিজনেস করছেন ফর দ্য প্রফিট মোটিভ, আপনি একটা বিজনেস করছেন, 100 টাকার একটা প্রজেক্ট পেয়েছেন, সো ডেফিনেটলি আপনার 10 টাকা 10% ইনকাম করে আপনার হক আছে। সো আপনি ধরুন, মনে করুন একটা 100 টাকার প্রজেক্টে আপনার 10 টাকা লোকাল এক্সপেন্স চলে গেল, লোকাল এক্সপেন্স, এটা গভর্নমেন্ট সবাই জানে, 10 টাকা লোকাল এক্সপেন্স চলে গেল, 10 টাকা আপনি প্রফিট করলেন, এখানে আপনার এই প্রজেক্টের কমপ্লিশনের জন্য আপনার কিছু র মেটেরিয়ালস লাগবে, আপনাকে কিছু পারচেজ করতে হবে। তো একটা প্রজেক্ট করবেন, যে কোনো প্রজেক্ট করলে আপনাকে পারচেজ করতে হবে। তো মেইন জিনিসটা হচ্ছে আপনি জিএসটি নাম্বারটাকে, জিএসটি ডিটেইলসটাকে একটা ভিজিটিং কার্ডের মতো বানিয়ে রাখবেন। সেখানে কি রকম থাকবে, যে আপনার ধরুন মনে করুন আমার হচ্ছে নাম দিলাম সারা কনস্ট্রাকশন, জিএসটি নাম্বার দিস, অ্যাড্রেস দিস, এবং হচ্ছে মোবাইল নাম্বার দিস, মোবাইল নাম্বার 8001117770,
আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, একটা ভিজিটিং কার্ড বানিয়ে রাখুন প্রজেক্ট, যেখান থেকে আপনি পারচেজ করবেন এনি অ্যামাউন্ট। আপনার কিছু জিনিস আছে, একটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট বিলস, আপনি গোল্ড জুয়েলারি যা পারচেজ করেন আপনি নিতে পারবেন না, আপনি হোয়াইট প্লেট গাড়ি কিনলে আপনি জিএসটি ইনপুট ট্যাক্স নিতে পারবেন না, আপনি আরো কিছু অপশনস আছে যেগুলো হচ্ছে আপনি ইনপুট ট্যাক্স নিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে আপনি এই ভিজিটিং কার্ড নিয়ে রাখলেন, each and everything that you buy for your business purpose। আপনি আপনার একটা অফিসে এসি লাগাচ্ছেন, you will get the input tax। আপনি একটা ইনভার্টার লাগাচ্ছেন, you will get input tax। অফিসে একটা ফ্যান লাগিয়েছেন, input tax you will get। anything that you use for your business purpose, you will get the input tax credit। আপনার কোনো ডাউট নেই, কেউ আপনাকে আটকানো না, you are authorized। কিন্তু আমি যে কটা বললাম মিনিমাম, তবে আই উইল গিভ দ্য লিস্ট, এরকম প্রয়োজন হলে আপনারা পার্সোনালি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আই উইল গিভ দ্য লিস্ট, যেগুলো হচ্ছে মোটামুটি সচরাচর আপনারা যদি অফিসে আমাদের ভিজিট করেন তাহলে আমরা আপনাকে লিস্ট দিয়ে দেবো, এবং আপনি ধীরে ধীরে, একটা মানুষ তো এক্সপিরিয়েন্স তখনই হয় যখন সে নলেজটাকে জানতে চায়। সো ব্যাপারটা হচ্ছে আমি যে কনসার্নটা বলতে আছি যে আপনার ইনপুট ট্যাক্স জিএসটি হচ্ছে এরকম একটা বাকেট, ধরুন একটা বালতি বা একটা ওয়ালেট, বিশেষ ধরুন আপনি যত পারচেজ করছেন, যত পারচেজ করবেন, যত পারচেজ করবেন তার বিল থাকবে, পারচেজ করলে তার বিল থাকবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে, ডিআর মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা বেরোবে, আইদার আপনি ক্যাশ পেমেন্ট করেছেন বা হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে। তো আপনি পারচেজ যখন করছেন, পারচেজ করলে কি হয়, বিলের সাথে আপনার প্রত্যেকটা পারচেজ ইনভয়েসের সঙ্গে 10 টাকা 20 টাকা, বা আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যাই হোক মানে একটা ভান্ডারে পয়সা ফেলানো, এটা 10 টাকা 20 টাকা 30 টাকা, লাইক আপনার ওয়ালেটে, এটা আপনার জিএসটি ওয়ালেট, এখানে ট্যাক্সটা কালেক্ট হবে, এটা আপনার এনজয় করার জন্য না, ইউ হ্যাভ টু পে দিস ট্যাক্স ব্যাক টু গভর্নমেন্ট। ট্যাক্স আপনি অ্যাজ এ বি ছিলেন বলে আপনি ট্যাক্সটা কালেক্ট করেছেন, এই যে ভান্ডারে আপনার যে ওয়ালেটে টাকাটা জমা হচ্ছে আপনাকে গভর্নমেন্টকে দিতে হবে। সো গভর্নমেন্টকে আপনি কখন দেবেন, যখন হচ্ছে আপনি একটা আউটগোয়িং, আপনি কাউকে, আপনি ওই সার্ভিস রিসিভ করেছেন বা সার্ভিস কাউকে দিয়েছেন, তো কাকে আপনি সার্ভিস দিয়েছেন, এখানে হচ্ছে আপনি পঞ্চায়েতকে একটা সার্ভিস দিয়েছেন, তো পঞ্চায়েত থেকে আপনি পেমেন্ট রিসিভ করেছেন, এখন আপনাকে এই যে 100 টাকার আপনি পেমেন্ট পেয়েছেন, আপনি 118 টাকা যে গভর্নমেন্ট থেকে পেমেন্ট পেয়েছেন, 18 টাকাটা আপনার পকেট থেকে, ইটস এ ট্যাক্স, আপনাকে গভর্নমেন্টকে পে করতে হবে অ্যাজ পার দ্য ওয়ার্ক অর্ডার, অ্যাজ পার দ্য টেন্ডার আইডি, যে অ্যামাউন্টটা থাকবে এই 18 টাকা ট্যাক্সের টাকাটা আপনাকে গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে। এখন যখন পেমেন্ট করতে হবে, এটা হচ্ছে জিএসটি তে আমরা ফাইলিং করব প্রপারলি, তো তখন দেখা যাবে একটা 18 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এবার আমি দেখলাম যে আপনার ওয়ালেটে বেশ কিছুদিন, আপনার লাস্ট 3 মাসে বা 4 মাসে যে পারচেজটা করেছেন সেখানে হয়তো 25 টাকা পড়ে আছে, সাপোজ 25 টাকা পড়ে আছে। এখন কি হবে, আমরা যখন 3B রিটার্ন করব, 3B রিটার্নে জিএসটি 3B রিটার্নের মেইন কাজটা কি, 3B রিটার্ন থেকে গভর্নমেন্ট ট্যাক্স কালেক্ট করে। এই যে 3B ফর্মটা আছে, এর থেকে গভর্নমেন্ট 3B ফাংশনালিটি হচ্ছে দুটো, আইদার আপনি B2B ব্যাংক, B2B যেটা হচ্ছে বিজনেস টু বিজনেস ট্যাক্সটাকে ট্রান্সফার করবেন, অথবা B2C। 3B বললেই কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স কালেক্ট করে না, B2C এখানে দেখা যাচ্ছে আপনার সাধারণ মানুষকে এই পরিষেবাটা দিয়েছেন, কাস্টমারকে, সো কাস্টমার উইল পে দ্য ট্যাক্স। আপনি যে পেমেন্টটা পঞ্চায়েতকে পেয়েছেন সাধারণ মানুষের কাজ, এবং এখানে B2C আপনার ওই বিলিংটা হবে, সেখানে দেখা যাচ্ছে আপনাকে এই B2C তে এই 18 টাকা আপনাকে পেমেন্ট করে দেবে। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে না, এই টেকনিক্যাল জিনিসটা আমরা বুঝে নেব। আপনার শুধু মনে হবে এই 18 টাকা ট্যাক্স পেমেন্ট করতে হবে। 3B রিটার্ন করার সময় দেখলাম আপনার ওয়ালেটে 18 টাকা 25 টাকা আছে, সো আপনার পকেট থেকে অ্যাডিশনাল কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না। সেক্ষেত্রে কি হবে, আপনার এই 18 টাকাটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, দেখা যাবে নেক্সট টাইমে আপনার হচ্ছে এখানে আপনার ব্যালেন্স পড়ে থাকবে 7 টাকা। জিএসটি 3 পেমেন্ট হলো, নেক্সট মাসে আবার একটা আপনি পেমেন্ট পেয়েছেন, তো সেখানে দেখা গেছে আপনার যে ওই কয়টা মাসের যে লাস্ট 3 মাসে আপনার পারচেজ ধরুন 3 রুপিস ছিল, ওয়ালেটে 3 টাকা এসেছে, তো এখানে নেক্সট মাসে আবার আপনাকে একটা 18 টাকা গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে।
সেই ক্ষেত্রে কি হবে 18 টাকা পেমেন্ট করার সময় দেখলাম আপনার ওয়ালেটে 10 টাকা আছে, আপনার জিএসটি এটা ইনকামিং, যত ইনকামিং এসছে সেটা হচ্ছে আউটগোয়িং ট্যাক্সটা হচ্ছে এটা। তো ইনকামিং আমরা এসে দেখলাম যে 10 টাকা আপনার ওয়ালেটে পড়ে আছে, আর এখন হচ্ছে আপনার লায়াবিলিটি যেটা গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে 18 টাকা। ইন দিস কেস আপনার কি করতে হবে 8 টাকা, এই যে 8 রুপিস 18 মাইনাস 10, এই টাকাটা 8 টাকা আপনার ব্যাংক থেকে পেমেন্ট করতে হবে। এইটা হচ্ছে ওভারঅল জিনিসটা হচ্ছে দুটো তিনটে জিনিস আপনাকে বলে দিই। গভর্নমেন্টরা মানে গভর্নমেন্ট কন্ট্রাক্টর যারা টেন্ডার পার্টিসিপেট করে তারা প্রচন্ড ভুল করছে মানে কি ভুল করছে, তাকে কি ভুল করতে পারে? ওরা যে রেগুলার মিস্টেক গুলো করছে সেটা কি করছে, আমরা আমরা না মানে নাও গোইং ফরওয়ার্ড আমাদের অফিসে মানে আমাদের অফিস সারা কনসালটেন্সি মানে উই আর গোইং দ্য সার্ভিস। তো আমাদেরকে একটা জিনিস মানে রিয়েলি ইটস ভেরি ক্লিয়ার টু এভরিওয়ান, উইদাউট ব্যাংক স্টেটমেন্ট উইল নট ওয়ার্ক। আমরা কোনো জিনিস কনসিডার করব না। উই নিড দ্য পারচেজ বিল, ব্যাংক স্টেটমেন্ট অন মান্থ বেসিস। কেননা আমরা চাইবো না কোনো সময় আপনাকে বিপদে পড়ে। সো অলমোস্ট 6 ইয়ার্স গন, 2017 সাল থেকে আজকে 2023 সাল, পিপল শুড বি অ্যাওয়ার, মানে সাধারণ মানুষকে এটাকে অ্যাওয়ার হতে হবে। এটা তাদের রুটি রুজি, কেন আপনি ভুগবেন? এটা আপনার রুটি রুজি, মানে আপনার কাজটাই এইটা। প্রফিট যে কেউ কামাতে পারে, বাট আপনি যে ইনস্টিটিউটে আপনার নামটা লিখেছেন অ্যাজ এ কন্ট্রাক্টর, তো আপনার এগুলো একদম ম্যান্ডেট করতে হবে। প্রত্যেকে ব্যাংক স্টেটমেন্ট ছাড়া প্রথম অভ্যাস করতে হবে কারেন্ট অ্যাকাউন্ট। এই কারেন্ট অ্যাকাউন্ট রিডিং আর সেভিংস অ্যাকাউন্ট রিডিং। নাম্বার 1 আমার অফিসে প্রত্যেককে বলে দিয়েছি, উইদাউট কারেন্ট অ্যাকাউন্ট উইদাউট সেভিংস অ্যাকাউন্ট উইল নট ওয়ার্ক। এটা একদম পুরো এটা মানে পুরো স্ট্রিনজেন্ট প্রসেস থাকবে, রাকিব ময়ুনের এভরিওয়ান আই এম সেইং যে কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট ছাড়া আমরা কোনো মাসে রিটার্ন ভরবো না, এন্ড উই আর নট রেডি টু অ্যাকসেপ্ট। আমাদের প্রত্যেকটা বিএসআর রিকনসিলিয়েশন যত যা কিছু করতে হবে, ম্যাচিং করাতে হবে, সব এখান থেকেই করতে হবে। তো অ্যাজ এ কন্ট্রাক্টর আপনার প্রথম কাজ হচ্ছে আপনার কোনো একটা ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস যে অফিশিয়াল ইমেল অ্যাড্রেসটাকে কি করুন, আপনি ব্যাংকে ভিজিট করুন, আপনার যে অফিশিয়াল ইমেল অ্যাড্রেস হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্টে অ্যাড করে নিন এবং ইউ রিকোয়েস্ট ফর মান্থলি স্টেটমেন্ট। তো মান্থলি স্টেটমেন্ট আপনার অটোমেটিক্যালি, অনেকে আমাদেরকে বলছে যে আমার মোবাইল ব্যাংকিং আছে, ও যাওয়ার ঝামেলা নেই, এটা নেই সেটা নেই, মোবাইল ব্যাংকিং আছে ওখান থেকে করে নেবো। বাট এটা একটা প্র্যাকটিস থাকা উচিত। গভর্নমেন্ট হয়তো হার্ডলি 25-26 টাকা চার্জ করবে, ইয়ারলি ব্যাংক ভ্যারিজ করে, তো ব্যাংক স্টেটমেন্ট আমাদের ম্যান্ডেট। এখানে দুটো জিনিস আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে আমরা ব্যাংক স্টেটমেন্ট পাবো। মেইন জিনিসটা হচ্ছে ডিআর এন্ড ক্রেডিট পার্ট এবং ক্লোজিং ব্যালেন্স। ক্রেডিট কি হতে পারে, একটা মানুষের ক্রেডিট কি হতে পারে? অ্যাজ এ কন্ট্রাক্টর তার যত ব্যাংক স্টেটমেন্ট ফলো করবে ক্রেডিট কখন হয়? যখন অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিট করেছে ক্রেডিট হয়েছে, বা গভর্নমেন্টের যে কোনো ধরনের পেমেন্ট হয়েছে, পুরো পরিষ্কার ভাবে লেখা থাকে যে ক্রেডিট। যে কোনো মানুষ, এনিওয়ান, সামওয়ান পেইং, তোমার পকেটে ইনকামিং আসছে, সেটা ক্রেডিট পার্টে থাকবে। তো ক্রেডিট দেখলে যত সিআর দেখবে মানে অ্যাকাউন্টে টাকাটা এসছে, সে ইনকামিং, এটা ইনকামিং। আর যত ডেবিট পার্ট হচ্ছে সেটা হচ্ছে আউটগোয়িং। ডেবিট মানে হচ্ছে অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেছে। সো অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাওয়া ঘটনাটা কি রকম হতে পারে? তার মধ্যে সবকটা পারচেজ ডিটেইলস থাকবে, যে আপনি কোনো একটা পারচেজ করেছেন তার ডিটেইলস থাকবে। যত পারচেজ করে, আমি কোনো মানুষের কাছ থেকে পারচেজ করেছি, সো আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যাবে। আমি আমার লেবারকে পেমেন্টস করেছি, 2000 টাকা ট্রান্সফার করলাম, ফোনে ট্রান্সফার করলাম, ক্যাশ ডিপোজিট, আমি কোনো করেছি মানে ক্যাশ ডিপোজিট দিয়েছি আমার লেবারকে, আমি 2 লাখ টাকা ক্যাশ তুললাম, তো চেক দিলো এনি মানে আউটগোয়িং মানে হোয়াট ইজ ইওর এক্সপেন্স দ্যাট উইল শো ইন দা ডেবিট পার্ট। তো তোমার একটা পুরো ক্রেডিট ডেবিট যখন তুমি ব্যাংকে মানে তুমি ট্যালিতে যখন রিকনসাইল করবে, তো পুরো চেহারা দেখলে বুঝতে পারবে যে লোকটা আসলে কি করেছে।
আর আমি আপনার প্রত্যেকটা কন্ট্রাক্টে রিকোয়েস্ট করব প্রতি মাসের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আবার ক্রেডিট আর ডেবিটটাকে আপনারা ভালোভাবে পড়ুন। যতক্ষণ না একটা জিনিস সম্পর্কে প্রপারলি আপনি মানে নলেজেবল হবেন, সব লোকে জানে সব অ্যাকাউন্টেন্ট জানে, এই সিস্টেমটাকে পুরোপুরি বাদ দিতে হবে। তো নাম্বার ওয়ান হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা কি যত ক্রেডিট সেখান থেকে দেখতে পাবো যে কোনো থেকে ক্যাশ নিয়েছে, কেউ ওনাকে ক্যাশ পেমেন্ট করেছে, কেন করেছে, যেটা সাসপেন্স অ্যাকাউন্টে রাখবো আমরা যদি বুঝতে না পারি, আর পেমেন্ট যদি কোনো অ্যাকাউন্ট থেকে এসিটাকে একটু উপর করে দাও, কোনো অ্যাকাউন্ট থেকে পেমেন্ট এসেছে তো এই ক্রেডিট পার্টে থাকবে। তো এটা গেল। আর আমরা ইমেল অ্যাড্রেস ছাড়া কোনো কাজ করব না। এই ক্ষেত্রে সুবিধাটা কি হবে, মানে আমাদেরও কাজ করতে সুবিধা হবে এবং ডেবিট বলতে পারচেজ, সে যে কোন কোন খাতে টাকাটা খরচা করেছে মোটামুটি ওরকমই রাখে, সেটা এখান থেকে বোঝা যাবে। আর একটা জিনিস আপনাকে যেটা সব সময় বলে দেওয়ার জন্য, প্রত্যেক মাসের যে 5 তারিখে না যে জিনিসটা হচ্ছে আপনার 30, 29-এ, কোনো সময় 29-এ মাস পুরায়, কোনো সময় 30-এ মাস পুরাচ্ছে, কোনো সময় 31-এ মাস পুরাচ্ছে। সো ব্যাংক স্টেটমেন্ট উইল কাম অটোমেটিকলি। আপনারা অ্যাটলিস্ট এই 1 থেকে 11 তারিখ প্রচন্ড ক্রুশিয়াল এনি জিএসটি অ্যাকাউন্ট হোল্ডার, 1 থেকে 11 তারিখ এই তারিখে মোটামুটি লেট করবে না। মানে আমাদের প্রচুর ক্লায়েন্টস আছে, প্রচুর অ্যাকাউন্টস থাকে, এইগুলো রেডি করতে প্রচন্ড সময় লাগে। আর যে কারণে বলছি 1 থেকে 11 তারিখ ম্যাক্সিমাম আপনি চেষ্টা করুন 1 থেকে 5 তারিখের মধ্যে সমস্ত অল পারচেজ এবং পেমেন্ট, যদি আপনি কোনো রকম পেমেন্টস পেয়ে থাকেন, পেপারসে দেরি করবেন না, আমাদেরকে অ্যাকনলেজ করবেন যে আমি একটা পেমেন্ট পেয়েছি, তার কিভাবে কি ম্যানেজ করতে হবে আপনি আমাদের এসে 1-to-1 সেশন। আমি পার্টিকুলারলি আমি প্রত্যেককে বলেছি যে আমার যত টিম মেম্বারস আছে ম্যাক্সিমাম একজন ম্যাক্সিমাম 30টা অ্যাকাউন্ট দেখো, তার বেশি দেখার দরকার নেই। ইফ ইউ আর নট এবল টু ওয়ার্ক, আমরা কোনো রকম ওয়ার্ক লোড দেবো না। তো প্রত্যেকেই ম্যাক্সিমাম 30টা করে ক্লায়েন্টস এবং একদম রিলেশনশিপ ম্যানেজার থাকবে যারা ক্লায়েন্টকে গাইড করার জন্য মানে ডে অন ডে ক্লায়েন্টকে কল করবে এবং সম্পর্ক রাখবে। এবং কোনো ক্লায়েন্ট যদি এটাকে মানে আমাদের কমপ্লায়েন্স হতে না চায়, সো বেসিক্যালি ইউ সে আ গুড বাই, মানে সেইটা প্রয়োজন এই কারণে কারণ গভর্নমেন্ট ইজ ভেরি মাচ ইনস্ট্রিনজেন্ট, আমরা এই লোডটা নেব না। আমরা আমাদেরকে প্রত্যেকে রেগুলারাইজ করব এবং এই কথাটার মধ্যে দিয়ে পরিষ্কার ভাবে যে আমরা যেহেতুগুলো ক্লায়েন্ট রাখবো মানে প্রপারলি দে শুড মেইনটেইন এন্ড উইথ কমপ্লায়েন্স। আমরা প্রত্যেকটা অফিসারের সঙ্গে কথা বলেছি, কেন জিএসটি এমন একটা জিনিস, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার্সরা, স্টেট গভর্নমেন্টের অফিসাররা ম্যানেজ মানে এনগেজ থাকে, যেখানে রেভিনিউ অফিসার বা যারা অডিট টিম আছে এটাকে কোনোভাবে এন্টারটেইন করবে না। ইচ এন্ড এভরিথিং ইজ এ ক্লাউড বেসড। যে তুমি একটা ফাইল, ওখানে আগে কি হতো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ফাইল সব ওই স্যারদের মানে আলমারির মধ্যে রাখা থাকতো, সো উই মানে রিকোয়েস্ট সামথিং সালে এটা হয়ে যেত। ওটা কি হচ্ছে এবং জিএসটি তে এভরিথিং ইজ ক্লাউড বেসড এন্ড 100% আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে তুমি জাস্ট জিএসটি মারবে, ও অফিসার যে দেখতে পাবে, তুমি যা দেখতে পাবে, এভরিওয়ান ইজ চেকিং দ্য সেম থিং। এখানে ফাইল হাইড করা বা গোপন করা বা কিছু করা ওই সমস্ত যাবে না। এন্ড মানুষের কনসেপ্ট এটাই আছে যে আমার অ্যাকাউন্টেন্ট আছে সবকিছু ম্যানেজ করে নেবে, সব